বন্ধুরা, সেদিন সকালটা ছিল একেবারে অন্যরকম। মা বাবা বাসায় ছিলেন না, তাই পুরো বাড়িতেই শুধু আমি আর আমার ভাইয়া একা ছিলাম। রাতে ঠিকমতো ঘুম হয়নি, তাই সকাল গড়িয়ে দুপুরের দিকেও আমি ঘুমিয়েই ছিলাম। ঘরটা ছিল একটু অন্ধকার, জানালার পর্দা টানা, বাইরে থেকে আসা আলোর রেখা ঘরে ঢুকে ছায়া ফেলছিল। ঠিক তখনই দরজা খোলার কিঞ্চিত শব্দ পেলাম। ধীরে চোখ খুলে দেখি ভাইয়া আমার ঘরে ঢুকছে। মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে, বাতাসও কেমন ভারী হয়ে আছে। আমি ধীরে উঠে বসলাম। মনে পড়ল মা বাবা তো বলেছিলেন বিকেলের আগে ফিরবেন না, তাহলে ভাইয়া হঠাৎ এখন আমার ঘরে কেন? বন্ধুরা, আমার নাম মিথিলা, আমি ক্লাস 10-এ পড়ি, আর আমার ভাইয়ার নাম আরিফ, সে কলেজে পড়ে। কিন্তু সেদিন যা ঘটেছিল তা এখনও ভাবলে আমার গায়ে কাঁটা দেয়। তো বন্ধুরা, আপনাদের এখন ঘটনাটা শুরু থেকে বলি, না হলে কিছুই বুঝতে পারবেন না। একদিন সকালবেলা মা বাবা আমার নানিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন, কারণ নানি বেশ কিছুদিন ধরে অসুস্থ। তারা সকাল সকালই চলে গিয়েছিলেন, আর যাওয়ার আগে বলেছিলেন বিকেল নাগাদ ফিরব। আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি, তাই সকালবেলাতেও গভীর ঘুমে ছিলাম। ঘরের ভেতর তখন শুধুমাত্র আমি একাই ছিলাম। লাইট বন্ধ, দরজাও বন্ধ, চারদিক নিস্তব্ধ। ঠিক তখনই দরজার হাতলটা ধীরে ঘুরে গেল। দরজাটা কিঞ্চিত শব্দ করে খুলে গেল। আমি চমকে উঠলাম। দরজার সামনে আরিফ দাঁড়িয়ে, মুখে হালকা হাসি, কিন্তু সেই হাসিটা কেমন যেন অচেনা লাগছিল, যেন হাসির ভেতরে অন্য কিছু লুকিয়ে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই সময় তুমি আমার ঘরে কেন? ভাইয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে এলো। তার চোখে কেমন এক গভীর দৃষ্টি, যেন কিছু বলতে চাইছে আবার লুকিয়েও রাখছে। বাতাসে এক অদ্ভুত ভারী ভাব ছড়িয়ে পড়ল। আমি অনুভব করছিলাম কিছু একটা ঠিক নেই। আরিফ হঠাৎ আমার বিছানার পাশে এসে বসল, তারপর নিচু স্বরে বলল, মিথিলা, তোকে একটা কথা বলবো, কিন্তু কাউকে বলবি না। আমার গলা শুকিয়ে এলো। কি হয়েছে? তুমি এমন করছো কেন? আরিফ জানালার দিকে তাকালো। পর্দার ফাঁক দিয়ে আলোটা ঠিক তার চোখের ওপর পড়েছিল, কিন্তু চোখের ভেতর আলো ছিল না, একটা চাপা ভয় ছিল। সে বলল, তুই জানিস, আমরা ঘুমাই আর বাড়িটা তখনও জেগে থাকে। আমি ভ্রু কুঁচকে বললাম, কি মানে? আরিফ একটু শ্বাস টেনে বলল, আমি গতরাতে দেখেছি মা বাবা নাকি কাউকে নিয়ে কথা বলেন, লিভিং রুমে না, রান্নাঘরেও না, একটা জায়গায়, এমন জায়গায় যেখানে আমরা কখনো যাইনি, আর যাই বলেই মনে হয়নি। আমি অবাক হয়ে উঠলাম, বাড়ির মধ্যে এমন জায়গা আছে? আরিফ মাথা নাড়ল, আছে, আর সেই জায়গাটা আমাদের চোখের সামনেই ছিল। কথাটা বলেই সে আমার দিকে তাকালো। সেই তাকানোতে কেমন একটা জেদ, আবার অনুরোধও। তুই আমার সঙ্গে যাবি? ভয় পাস না, শুধু যা দেখবি ঠিকমতো বুঝতে চেষ্টা করবি। আমি বললাম, কিন্তু মা বাবা তো নেই, ভুল কিছু হলে? তাই তো এখনই। আরিফ কথাটা মাঝখানে কেটে দিল। এখনই সুযোগ, বিকেলে ওরা ফিরলে আবার সব আগের মতো হয়ে যাবে, আর আমি আর সহ্য করতে পারছি না। তার কণ্ঠে এমন একটা তাড়া ছিল যে আমার বুকের ভেতর কাঁপুনি উঠল, তবুও কৌতূহলটা ভয়ের চেয়ে বড় হয়ে উঠছিল। আমি ধীরে মাথা হেলালাম, ঠিক আছে। আরিফ খুব আস্তে করে উঠে দাঁড়ালো, চল, তবে আগে দরজা বন্ধ। সে আমার ঘরের দরজায় তালা লাগিয়ে দিল। তালার ক্লিক শব্দটা যেন পুরো বাড়িতে ঢেউ তুলে দিল। তারপর আমাদের দুজনকে নিয়ে সে লিভিং রুমের দিকে হাঁটতে শুরু করল। ধাপে ধাপে আমরা এগোলাম, আর আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা দ্রুত বাজতে লাগল। জানালার বাইরে সূর্যের আলো ঝলমল করছিল, কিন্তু ঘরের ভেতর সবকিছু যেন ছায়ার ভেতর ডুবেছিল। করিডোরের দেয়ালে ঝোলানো ছবিগুলোর চোখগুলো আজ অন্য রকম মনে হচ্ছিল, যেন কাউকে গোপনে দেখছে। লিভিং রুমে এসে আরিফ থামল, কয়েক সেকেন্ড চুপ, তারপর আমার দিকে তাকিয়ে বলল, মিথিলা, তোকে একটা কথা আগে বলতে হবে। আমি চাপা গলায় বললাম, কি? আরিফ গলাটা নামিয়ে বলল, একসময় আমি একটা মেয়েকে খুব পছন্দ করতাম। আমি বিস্মিত। তোমার? হ্যাঁ। সে হালকা মাথা নাড়ল, কিন্তু ব্যাপারটা অদ্ভুত। সে দেখতে তোর মতোই ছিল, চোখ, চুল, হাসি, সব। আমি প্রথমে ভাবতাম কাকতাল, পরে যখন সে হঠাৎ হারিয়ে গেল তখন বুঝলাম কিছু কাকতাল নয়। আমার গা শিরশির করে উঠল। হারিয়ে গেল মানে? আরিফ বলল, একদিন সন্ধ্যায় সে ফোন দিল, বলল, আরিফ, তোর বাড়ির কাছে একটা পুরনো দরজা আছে যেটা কেউ দেখে না, আমি সেটা খুলে ফেলেছি। ভেতরে যা আছে সেটা আমাদের জীবন বদলে দেবে।
তারপর কল কেটে গেল। এরপর থেকে আর কোনো খবর নেই, পুলিশ খোঁজাখুঁজি কিছুই নেই। আমি থমকে গেলাম, তুমি আমাকে আগে বললে না কেন? আরিফ চোখ সরিয়ে নিল, কারণ আমি নিজেই নিশ্চিত ছিলাম না। কিন্তু গত রাতে আমি মা বাবাকে সেই পুরনো দরজার কথা শুনতে পেয়েছি। ঠিক একই শব্দ, দরজা, চাবি, ভেতরের ঘর। শুনেই আমার বুক ঠান্ডা হয়ে গেল। চারদিকে এমন নিস্তব্ধতা নেমে এলো যে দূরের ঘড়ির টিকটিকও যেন কান কেটে ঢুকছে। আরিফ বলল, মিথিলা, আমি আজ তোকে সেই জায়গাটা দেখাবো। আমি গিলে ফেললাম, কোথায়? আরিফ হাত বাড়িয়ে বুকশেলফের দিকে ইশারা করল। আমাদের লিভিং রুমের একপাশে পুরনো কাঠের বিশাল আলমারি, বই, ফাইল, পুরনো অ্যালবাম ভর্তি। আমি অবাক হয়ে তাকালাম, ওখানে? আরিফ আলমারির এক কোণে আঙুল রাখল, তারপর খুব নির্দিষ্ট একটা বই টেনে বের করল। বইটা বের হতেই একটা চাপার টক শব্দ হলো। আমি যেন চোখের সামনে বিশ্বাস করতে পারছিলাম না। আলমারির পেছনের পাতলা কাঠের অংশটা সামান্য নড়ে উঠল, ঠিক যেন ওটা আসল দেয়ালই না। আরিফ ফিসফিস করে বলল, দেখলি? ঠিক সেই মুহূর্তে আমার কানের কাছে হালকা একটা ফিসফিস শব্দ ভেসে এলো। কেউ যেন খুব দূর থেকে নাম ধরে ডাকছে। আমি চমকে চারদিকে তাকালাম, কিন্তু লিভিং রুমে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। আরিফ ধীরে ধীরে কাঠের অংশটা ঠেলে দিল। ফাঁকটা বড় হতে থাকল। ভেতর থেকে এক ঝাঁঝালো ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। বাতাসে পুরনো স্যাঁতসেঁতে গন্ধ, যেন বহুদিন বন্ধ থাকা ঘরের নিঃশ্বাস। আর সেই ফাঁকের ওপারে অন্ধকারের ভেতর একটা সরু সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। আমি অনিচ্ছায় এক পা পিছিয়ে গেলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। ভাইয়া, এটা এটা আগে কখনো দেখিনি। আরিফ আমার দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, কেউই দেখেনি, কারণ দেখতে দেয়নি। তারপর সে আলমারির পাশে রাখা ছোট টর্চটা হাতে নিল। টর্চের আলো জ্বালাতেই সরু সিঁড়িটা খানিকটা দেখা গেল। কাঠির পুরনো ধাপ, ধুলো জমে কালচে হয়ে আছে। দেয়ালগুলো কেমন আর্দ্র, যেন বহু বছর ধরে আলো বাতাস পায়নি। চল, আরিফ বলল, শব্দ করবি না। আমি ঢোক গিলে মাথা নাড়লাম। আমাদের দুজনের পায়ের শব্দ যেন নিজেরাই শুনতে পাচ্ছিলাম। আরিফ আগে নামল, আমি তার পেছনে। ধাপের ওপর পা পড়তেই কিঁচ করে কাঠের শব্দ হলো। আমার বুক কেঁপে উঠল। আরিফ সঙ্গে সঙ্গে থমকে গেল। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকল, যেন শুনছে বাড়ির ওপর থেকে কেউ কিছু টের পেল কিনা। কিছুই হলো না, কিন্তু সেই নিস্তব্ধতা আরও ভয়ঙ্কর লাগল। আমরা নিচে নামতেই গন্ধটা আরও তীব্র হলো। পুরনো কাপড়, স্যাঁতসেঁতে কাঠ, আর একটা অদ্ভুত তেতো গন্ধ, যেটা ঠিক চেনা নয়। টর্চের আলো পড়তেই দেখি নিচে একটা সরু করিডর। করিডরের ডান দিকে দেয়ালে কিছু আঁচড়ের মতো দাগ, যেন কেউ নখ দিয়ে করেছে। আমি সেগুলো দেখে শিউরে উঠলাম। এগুলো কি? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। আরিফ আমার দিকে তাকালো না, শুধু বলল, চুপ, পরে বলবো। করিডরের শেষে একটা লোহার দরজা। দরজাটা দেখতে ছোট, কিন্তু খুব ভারী। দরজার ওপর জং ধরেছে, আর মাঝখানে একটা পুরনো তালা। তালার পাশে ছোট্ট একখানা কাগজ টেপ দিয়ে লাগানো, মলিন হয়ে গেছে, তবু কিছু লেখা দেখা যায়। টর্চের আলো ঠিক করতেই আমি পড়তে পারলাম, খোলা নিষেধ, পরিবারের নিয়ম। আমি আতকে উঠলাম। পরিবারের নিয়ম? মা বাবা এটা লিখেছে? নিঃশ্বাস ফেলে আরিফ বলল, আমি নিশ্চিত নই, কিন্তু লেখা নতুন নয়, অনেক দিনের। সে হাত বাড়িয়ে তালাটা ধরল। তালার ধাতব অংশ ঠান্ডা, যেন বরফ। আর ঠিক তখনই আমি স্পষ্ট শুনলাম তালার ভেতর থেকে একটা ক্ষীণ টিক শব্দ হলো, যেন তালার ভেতরে কিছু নড়ে উঠল। আমি চমকে বললাম, তুমি শুনলে? আরিফ চোখ কুঁচকে বলল, হ্যাঁ। তারপর সে পকেট থেকে একটা ছোট চাবির রিং বের করল। চাবিটা অদ্ভুত, সাধারণ ঘরের চাবির মতো না। মাথাটা একটু লম্বাটে, দাঁতগুলো অসমান। আরিফ চাবিটা তালায় ঢোকালো। প্রথমে ঢুকল না, সে আরেকটু জোর করতেই ক্লিক করে ঢুকে গেল। আমার বুকের ভেতর শুধু একটাই প্রশ্ন, মা বাবা কেন এমন জায়গা লুকিয়ে রাখবে? আরিফ খুব ধীরে চাবি ঘোরালো। তালা খুলল, কিন্তু দরজা খুলল না। সে আবার চেষ্টা করল। দরজাটা যেন আটকে আছে। আর ঠিক তখনই দরজার ওপার থেকে খুব মৃদু একটা শব্দ, ঠাক ঠাক ঠাক। এইবার যেন একটু তাড়াহুড়ো। আমি আতকে উঠে আরিফের হাত চেপে ধরলাম। ভাইয়া, এটা কি? এটা তো ভেতর থেকে। আরিফ এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ফিসফিস করে বলল, মিথিলা, যদি ভেতরে কেউ থাকে তাহলে আমরা দরজা খুলে ফেললে। আমি কথা শেষ করতে পারলাম না, কারণ ঠিক তখনই দরজার ওপার থেকে একটা খুব ক্ষীণ ভাঙা গলা ভেসে এলো।
শব্দটা এতই কম যে মনে হলো কানে ভুল হচ্ছে। চাবি! আমি জমে গেলাম। ভাইয়া, কেউ কথা বলল? আরিফের মুখের রং বদলে গেল। সে টর্চটা কাপা হাতে একটু নামালো, তারপর নিজের ঠোঁট কামড়ে বলল, যেই হোক, এটা মা বাবা জানে। আমি একদম অসহায় গলায় বললাম, তাহলে আমরা কি করব? আরিফ দরজায় হাত রাখল, তার আঙুলগুলো কাঁপছে। তারপর সে একদম ধীরে দরজাটা টানল। এবার দরজাটা সামান্য নড়ল, ধীরে ধীরে ফাঁক হলো। ফাঁকের ভেতর থেকে এক ঠান্ডা বাতাস ছুটে এলো, টর্চের আলোটা কেঁপে দিল। ফাঁক বাড়তেই আমি দেখলাম ভেতরে অন্ধকার ঘর, আর মেঝেতে কিছু একটা সাদা জিনিস পড়ে আছে। কাপড় নাকি কাগজ? আরিফ দরজাটা আরও খুলতে যাচ্ছিল, ঠিক তখনই আমার পায়ের নিচের কাঠের ধাপটা হঠাৎ করাট করে শব্দ করল, এত জোরে যেন মনে হলো পুরো বাড়ি শুনে ফেলবে। আর ওপরে একদম উপরতলার দিক থেকে দরজার ঘণ্টার শব্দ ভেসে এলো, ডিং ডং। আমার শরীরটা কেঁপে উঠল। এত নিচে, এত অন্ধকারে দাঁড়িয়ে আছি, আর ঠিক এই সময় কি আবার ঘণ্টা বাজাবে? আরিফ এক মুহূর্ত চোখ বড় করে আমার দিকে তাকালো। টর্চের আলো কাঁপছে, দরজাটা আধখোলা। ভেতরের অন্ধকার ঘরটা যেন আমাদের টেনে নিতে চাইছে, আর ওপরে ঘণ্টার শব্দ যেন আমাদের টেনে বের করে আনছে। ডিং ডং আবার। আরিফ ফিসফিস করে বলল, চুপ, নড়বি না। আমি মাথা নাড়লাম। বুকের ভেতর হার্টবিট এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল দরজার ওপাশেও কেউ শুনে ফেলবে। আরিফ খুব ধীরে দরজাটা আগের মতো ঠেলে প্রায় বন্ধ করে দিল, একেবারেই না, সামান্য ফাঁক রেখে। তারপর টর্চটা নিভিয়ে দিল। হঠাৎ চারদিক ঘোর অন্ধকার, চোখ খুলে রেখেও কিছু দেখা যায় না, শুধু কানে কানে মনে হলো কোথাও কোথাও বাতাস শু করছে, আর সেই অদ্ভুত গন্ধটা আরও স্পষ্ট, স্যাঁতসেঁতে, পুরনো, আর যেন কোনো ধাতব গন্ধ মিশে আছে। ওপরে আবার ঘণ্টা, ডিং ডং। আরিফ চাপা গলায় বলল, আমাদের কেউ জানার কথা না যে আমরা এখানে। আমি ফিসফিস করে বললাম, তাহলে কে? আরিফ উত্তর দিল না, কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তারপর খুব আস্তে আমার হাত ধরল। হাতটা বরফের মতো ঠান্ডা। সে আমাকে টানতে টানতে করিডোরের দিকে নিয়ে গেল, যেন দরজার কাছ থেকে দূরে থাকি। আমি টের পেলাম সে ভয় পাচ্ছে, কিন্তু সে সেটা দেখাতে চাইছে না। 1 মিনিট, 2 মিনিট, ঘণ্টা বন্ধ হয়ে গেল। নিস্তব্ধতা ফিরে এলো, কিন্তু এই নিস্তব্ধতাটা আরও ভয়ঙ্কর, কারণ এখন আমার মনে হচ্ছে ওপরে কেউ দাঁড়িয়ে আছে, চুপচাপ, বুঝতে চেষ্টা করছে বাড়ির ভেতরে কেউ আছে কিনা। আরিফ টর্চটা আবার জ্বালালো। আলো জ্বলে উঠতেই আমি হাঁপিয়ে উঠলাম, যেন দম আটকে ছিল। সে চোখ বড় করে দরজার ফাঁকের দিকে তাকিয়ে আছে, তারপর খুব ধীরে ফিরে গেল লোহার দরজার দিকে। আমি ফিসফিস করে বললাম, ভাইয়া, চল উপরে যাই, যদি মা বাবা এসে যায়। আরিফ মাথা নাড়ল, না, মা বাবা হলে চাবি দিয়ে খুলত, ঘণ্টা বাজাতো না। সে একটুখানি থামল। আরিফ, মানে আমি নিশ্চিত এইটা ওরা। ওরা মানে? আমার গলা কেঁপে উঠল। আরিফ জোর করে গিলে বলল, গতরাতে আমি শুধু কথা শুনিনি, আমি জানালার ফাঁক দিয়ে দেখেছিলাম আমাদের গেটের সামনে একটা কালচে গাড়ি দাঁড়িয়েছিল। নামার সময় কেউ মাথা নিচু করে রেখেছিল, আর মা বাবা যেন ভয় পাচ্ছিল। আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না, আমাদের মা বাবা, যারা সব সময় শান্ত, সব কিছু সামলে নেন, তারা ভয় পাবে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তাহলে এই ঘরের ভেতর কি আছে? আরিফ আর দেরি করল না, সে দরজাটা আবার টানল। এবার দরজাটা পুরো খুলে গেল, কিন্তু অদ্ভুতভাবে কোনো শব্দ হলো না, যেন দরজাটাও শিখে গেছে কিভাবে চুপ থাকতে হয়। টর্চের আলো ঘরের ভেতরে ফেলতেই আমি প্রথমে কিছু বুঝতে পারলাম না। ঘরটা ছোট না, আবার বড়ও না। মেঝেতে ধুলো, দেয়ালে পুরনো রং খসে পড়েছে, কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা ছিল ঘরের মাঝখানে একটা গোল টেবিলের মতো কাঠের প্ল্যাটফর্ম, তার উপর কাপড় ঢাকা। সাদা নয়, ধূসর, পুরনো, কাপড়ের ভাঁজে ধুলো জমে আছে। আরিফ টর্চটা ঘোরালো। এক কোণে পুরনো ট্রাঙ্ক, আরেক কোণে লোহার তাক, তাতে ফাইল, খাতা, কিছু খাম। দেয়ালে একটা আয়না ঝুলছে, আয়নাটার এক পাশ ফেটে গেছে, ফাটা অংশে আলো পড়ে কেমন ঝিলিক দিচ্ছে। আমি ধীরে ধীরে এক পা এগোলাম। এটা আমাদের বাড়িতে ছিল? আরিফ ফিসফিস করে বলল, এইটাই তো প্রশ্ন। কাপড় ঢাকা প্ল্যাটফর্মটার দিকে তার চোখ আটকে আছে। সে খুব সাবধানে হাত বাড়ালো, কাপড়টা টানতে গেল। আমার বুক দুরু দুরু করছে। আমি মনে মনে বলছি, না না, খুলিস না, কিন্তু কৌতূহলটা আমাকে স্থির থাকতে দিচ্ছিল না। আরিফ কাপড়টা টানল। কাপড়টা সরে যেতেই আমি চোখ বড় করে তাকালাম। প্ল্যাটফর্মটার ওপর ছিল একটা পুরনো ছবি ফ্রেম, আর তার পাশে একটা ছোট্ট রেকর্ডার, যেমনটা সাংবাদিকরা ব্যবহার করে, আর একটা খাম, তার ওপর মোটা কালো অক্ষরে লেখা, মিথিলার জন্য।
আমি শিউরে উঠলাম। আমার জন্য? আরিফও অবাক। সে খামটা তুলল না, শুধু টর্চের আলো ঠিক করে খামের লেখা পড়ল, তারপর আমার দিকে তাকালো। এই নাম, তোর নাম কেউ ইচ্ছে করে লিখেছে। আমার মাথা ঘুরল। কিন্তু কেন? ঠিক তখনই ঘরের অন্য কোণ থেকে একটা খুব ক্ষীণ শব্দ ভেসে এলো। টর্চের আলো সেখানে পড়তেই আমি দেখি লোহার তাকের নিচের অংশটা সামান্য কাঁপছে, যেন কিছু ভিতর থেকে ধাক্কা দিচ্ছে বা যেন কেউ শ্বাস নিচ্ছে। আমি ভয়ে পেছনে সরে গেলাম। ভাইয়া! আরিফ টর্চটা শক্ত করে ধরল। ওখানে কে? কোনো উত্তর নেই, কিন্তু কাঁপুনি থামল না। আরিফ ধীরে ধীরে এগোলো, আমি তার পেছনে, নিঃশ্বাস ধরে। লোহার তাকের নিচে একটা কালো পর্দার মতো ঝুলছে। আরিফ সেই পর্দাটা সরালো। ভেতরে ছিল একটা ছোট্ট দরজা, একদম ছোট, হাঁটু সমান। দরজায় তালা নেই, শুধু একটা ছিদ্র, যেন শ্বাস নেবার জন্য। আরিফ গলা নামিয়ে বলল, এটা আরেকটা ঘর? আমি ফিসফিস করে বললাম, খুলো না প্লিজ। কিন্তু আরিফ থামল না। সে ছোট্ট দরজাটার হুক টেনে খুলে দিল। দরজাটা খুলতেই ভেতর থেকে একটা চাপা কান্নার শব্দ। খুব ছোট, খুব দমবন্ধ, যেন কেউ কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে। আরিফ টর্চটা ভেতরে ফেলল। আমি যা দেখলাম তা দেখে আমার চোখ ঝাপসা হয়ে গেল। ভেতরে একজন মানুষ বসে আছে, মুখটা দেখা যাচ্ছে না, চুল এলোমেলো, শরীরটা পাতলা। তার পাশে একটা পানির বোতল আর কিছু শুকনো বিস্কুটের প্যাকেট, সবই পুরনো। আর সেই মানুষটা খুব ধীরে মাথা তুলল। টর্চের আলো তার মুখে পড়তেই আমি থমকে গেলাম, কারণ তার মুখ আমার মতোই, একই চোখ, একই ঠোঁট, একই গড়ন, এমনকি কপালের ছোট্ট তিলটাও ঠিক জায়গায়। সে কাঁপা গলায় বলল, মিথিলা। আমি জোরে নিঃশ্বাস টেনে বললাম, না। আমার গলা থেকে কোনো শব্দ বেরোলো না। মাথার ভেতর শুধু একটা কথা ঘুরছে, এটা কিভাবে সম্ভব? আরিফও জমে গেছে। সে ফিসফিস করে বলল, এই তো সেই মেয়েটা। মেয়েটা কাঁপতে কাঁপতে হাসার চেষ্টা করল, কিন্তু হাসিটা কান্নায় ভেঙে গেল। আমি চলে যাইনি, আমাকে এখানে রাখা হয়েছিল। তার চোখের দিকে তাকিয়ে আমার বুকটা ফেটে যেতে লাগলো। সে হাত বাড়াতে চাইছিল, কিন্তু হাতটা দুর্বল, কাঁপছে। তারপর খুব আস্তে বলল, ওপরে কেউ আছে, ওরা ফিরে এসেছে। ঠিক সেই মুহূর্তে ওপরে আবার দরজার ঘণ্টা বেজে উঠল। এবার একবার না, বারবার, ডিং ডং, ডিং ডং, ডিং ডং। ঘণ্টার শব্দটা যেন আমাদের মাথার ভেতর ধাক্কা মারছিল। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। মেয়েটার চোখে এমন আতঙ্ক, যেন সে এই শব্দটা বহুবার শুনেছে, আর প্রতিবারই তার জীবন আরও ভেঙে গেছে। আরিফ ফিসফিস করে বলল, চুপ, আলোটা কমা। সে টর্চটা নিচের দিকে নামিয়ে দিল, যেন আলো ফাঁক দিয়ে বাইরে না যায়। তারপর মেয়েটার দিকে তাকিয়ে খুব দ্রুত কিন্তু শান্ত গলায় বলল, তুমি কে? আমার নাম আরিফ, এটা আমার বোন মিথিলা। তুমি? মেয়েটা কাঁপতে কাঁপতে আমার দিকে তাকিয়ে কাঁপা ঠোঁটে বলল, আমার নাম রাইনা। নামটা বলতে গিয়েও যেন সে বিশ্বাস করতে পারছে না। আমি তোমাদের বাড়িতেই আগে আসতাম। আমি অস্ফুটে বললাম, কেন তোমাকে এখানে? রাইনা চোখ নামিয়ে বলল, সব কথা বলার সময় নেই, ওরা দরজায় এসেছে। ডিং ডং, ডিং ডং। এবার দরজায় জোরে ধাক্কার শব্দও ভেসে এলো। ডুম ডুম ডুম। কেউ তাড়াহুড়ো করছে, যেন নিশ্চিত যে ঘরে কেউ আছে। আরিফ আমার কাঁধ ধরে বলল, মিথিলা, মাথা ঠান্ডা রাখ, ওপরে উঠলে ধরা পড়তে পারি, এখানে থাকলে আটকে যাব। রাইনা ফিসফিস করে বলল, ওরা নিচে আসতে পারে, এই দরজা, এই পথ ওরা চেনে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ওরা চেনে মানে? কারা? রাইনা কাঁপতে কাঁপতে বলল, যাদের কথা তোমাদের বাবা মা ফোনে বলে, ওরা, যারা সবকিছু ঠিক রাখে, যেন বাইরে কেউ না জানে। আরিফ দাঁত চেপে বলল, তাহলে আমাদের কি করণীয়? রাইনা খুব দ্রুত চারদিকে তাকালো, তারপর লোহার তাকের ওপরের দিকের ফাইলগুলোর দিকে ইশারা করে বলল, ওখানে একটা ছোট বক্স আছে, ওটার মধ্যে একটা পুরনো চাবি আর একটা দরজা আছে করিডোরের শেষে, কিন্তু সেটা বাইরে যাবে না, সেটা উঠবে রান্নাঘরের পাশের স্টোর রুমের ভিতর। আমি অবাক, রান্নাঘরের পাশের স্টোর রুমে? আরিফ ফিসফিস করে বলল, আমাদের স্টোর রুমে তো শুধু পুরনো জিনিস। রাইনা মাথা নাড়ল, সেটাই, পুরনো জিনিসের আড়াল। ডিং ডং, ডিং ডং, ডিং ডং। ওপরে কারোর গলা ভেসে এলো। কথাগুলো স্পষ্ট নয়, কিন্তু সুরটা কঠিন। মনে হলো কেউ বলছে, খুলুন, আমরা জানি আপনি আছেন। আমার বুকের ভেতর রক্ত জমে গেল। আরিফ দ্রুত লোহার তাকের দিকে গেল, ফাইলগুলো সরিয়ে একটা ছোট লোহার বক্স বের করল। বক্সটা তালাবদ্ধ ছিল না, শুধু শক্ত করে আটকানো। সে খুলল, ভেতরে একটা ছোট চাবি আর সাথে একটা ভাঁজ করা কাগজ। আরিফ কাগজটা খুলতেই টর্চের আলোতে দেখা গেল হাতের লেখা, কিন্তু পরিচিত, আমার মায়ের হাতের লেখা। কাগজে লেখা ছিল, যদি তুমি
এটা পড়ো তাহলে বুঝবে আমরা আর লুকিয়ে রাখতে পারিনি। মিথিলা, তুমি যে মিথিলা, এই সত্যিটা তোমার কাছে একদিন আসবেই। ভয় পেও না। দরজা খোলার আগে রাইনার কথা শোনো, আর কারো ওপর বিশ্বাস করো না। আমার মাথা ঘুরে উঠল। আমি যে মিথিলা, এই সত্যিটা মানে কি? আরিফও থমকে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, এটা কি ধরনের কথা? রাইনা চোখ বন্ধ করে বলল, তোমাদের মা ভালো মানুষ, কিন্তু ভয় পেয়েছিল, ভয় পেয়ে ভুল করেছে। আমি কাপা গলায় বললাম, আমি তাহলে কে? রাইনা আমার দিকে তাকালো, তার চোখে জল, তবু গলাটা অদ্ভুত শান্ত। তুমি মিথিলাই, কিন্তু তোমার জন্মের গল্পটা আলাদা। তোমাকে ছোটবেলায় কারোর কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল, আর সেই কারোর লোকেরা এখনো খুঁজছে। আরিফ মুখ শক্ত করে বলল, তাহলে এতদিন ধরে আমাদের বাবা মা এটা লুকিয়ে রেখেছে কেন? রাইনা ফিসফিস করে বলল, কারণ তারা ভেবেছিল ভালোবাসা দিয়ে সব ঠিক হয়ে যাবে। ওপরে আবার ধাক্কা, এবার আরো জোরে, ডুম ডুম ডুম। আমরা তিনজনই একসাথে কেঁপে উঠলাম। আরিফ চাবিটা হাতে নিয়ে বলল, দেরি করলে বিপদ। করিডোরের শেষ দরজাটা কোথায়? রাইনা টর্চের আলো ছাড়া আঙুল দিয়ে পথ দেখালো, যেন চোখ বন্ধ করেও সে এখানে চলতে পারে। আমরা করিডোরে বের হলাম। ধুলোতে পা পড়ে শব্দ হচ্ছে, তাই আরিফ আমার হাত চেপে ধরে ইশারা করলো, ধীরে। করিডোরের শেষে সত্যি আর একটা দরজা। এটা কাঠের, কিন্তু তার ওপর একটা চাদর ঝুলে আছে, যেন কারুর চোখে পড়তে না দেয়। আরিফ চাবিটা ঢোকালো, চাবি ঘুরল। দরজাটা খুলতেই ভেতর থেকে কাঁচা বাতাস এলো। এটা ওপরে যাওয়ার বাতাস। রান্নাঘরের দিকের পরিচিত গন্ধও পেলাম, মশলা, ডালের গন্ধ, পুরনো চালের বস্তা। আরিফ খুব আস্তে দরজাটা খুলল। ভেতরে সরু সিঁড়ি ওপরে উঠেছে। রাইনা থেমে গেল। আমি ওপরে যেতে পারবো না। আমি অবাক হয়ে বললাম, কেন? রাইনা চোখ নামিয়ে বলল, আমি যদি ওপরে যাই, ওরা আমাকে দেখলেই বুঝে যাবে তুমি কে, আর তখন তোমার আর কোনো সুযোগ থাকবে না। আরিফ হতবাক, তাহলে তুমি? রাইনা দুর্বল হাসি দিল, আমি এখানে থেকেছি অনেক দিন, আর একটু থাকলে কিছু হবে না, কিন্তু তোমাদের এখনই প্রমাণ দরকার। সত্যি কি? আমি বুকের ভেতর কাঁপুনি নিয়ে বললাম, আমি তোমাকে এখানে রেখে যাব? রাইনা ধীরে মাথা নাড়ল, তুমি আমাকে রেখে যাচ্ছ না, তুমি আমাকে বাঁচানোর রাস্তা খুঁজতে যাচ্ছ। আরিফ আমার কাঁধে হাত রাখল। মিথিলা, চল, আমরা দ্রুত উপরে উঠব, স্টোর রুমে বের হব, দরজা বন্ধ করব, তারপর ফোন। আমি হঠাৎ মনে পড়ল, মোবাইল। আমি তাড়াতাড়ি পকেট হাতড়ালাম, কিন্তু আমার মোবাইল তো ঘরে। আরিফ ফিসফিস করে বলল, আমার মোবাইল পকেটে আছে। ডিংডং থেমে গেছে, কিন্তু ধাক্কার শব্দ নেই, মানে কেউ হয়তো চাবি খুঁজছে, অথবা ওপরে হঠাৎ তালা খুলে যাবার মতো একটা শব্দ হলো, ক্লিক। আমরা তিনজন একসাথে থমকে গেলাম। আরিফের চোখ বড় হয়ে গেল। ওরা ঢুকে গেছে। রাইনা তাড়াহুড়ো করে বলল, দৌড়াও, কিন্তু আলো জ্বালিও না। আর মিথিলার জন্য লেখা খামটা নিয়ে যাও। আমি পিছনে তাকালাম। টেবিলের ওপর সেই খামটা পড়ে আছে। আমার হাত কাঁপছে, তবু আমি দৌড়ে গিয়ে খামটা তুলে নিলাম। খামটা ভারী, ভেতরে কাগজের চেয়ে কিছুটা শক্ত। আরিফ আমাকে টেনে সিঁড়িতে তুলল, দরজাটা ধীরে বন্ধ করে দিল। অন্ধকারে আমরা ওপরে উঠছি, নিঃশ্বাস আটকে। প্রতিটা ধাপ মনে হচ্ছে শব্দ করে উঠবে, কিন্তু ওপর থেকে এবার শব্দ ভেসে এলো, পায়ের শব্দ। কেউ লিভিং রুমে হাঁটছে, কেউ আলমারির দিকে এগিয়ে আসছে। আরিফ আমার কানে ফিসফিস করল, যদি ওরা আলমারিটা সরায়, নিচের দরজা পেয়ে যাবে। আমার হাতের খামটা আরও শক্ত করে ধরলাম। মনে হলো এর ভেতরে আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য লুকিয়ে আছে। আমরা সিঁড়ির মাথায় পৌঁছেই একটা কাঠের ঢাকনা ধাক্কা দিলাম। ঢাকনা একটু নড়ল, ওপরে হালকা আলো, গন্ধ বদলে গেল। এটা স্টোর রুমের গন্ধ, পুরনো কাগজ, কেরোসিন আর চাল ডালের বস্তা। আরিফ খুব আস্তে ঢাকনাটা তুলে মাথা বের করল। স্টোর রুম ফাঁকা, কিন্তু দূরে লিভিং রুম থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসছে, ঠান্ডা, কঠিন। এখানে কেউ ছিল, খুঁজে বের করো। আরিফ আমার দিকে তাকালো, চোখে একটাই কথা, এখন আর ভুল করার সময় নেই। আমি খামটা বুকে চেপে ধরলাম, আর ঠিক তখনই স্টোর রুমের দরজার নিচে ছায়া পড়ল। কেউ দরজার বাইরে দাঁড়িয়ে গেছে। আমার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। আরিফ আমার হাত ধরে একদম টেনে নিল, ইশারা করল, একদম নড়বি না। আমরা দুজনেই স্টোর রুমের ভেতর ঝুলে থাকা পুরনো কাপড় আর বস্তার আড়ালে গা চেপে দাঁড়ালাম। দরজার ওপাশে কেউ শ্বাস নিচ্ছে, খুব ধীরে, খুব স্থিরভাবে, যেন সে তাড়াহুড়ো করছে না, কারণ সে নিশ্চিত ভেতরে কেউ আছে। তারপর দরজার হাতলটা নড়ল, টক টক। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু আরিফ দরজার ফাঁক দিয়ে তাকাচ্ছে। ওর চোখ একদম তীক্ষ্ণ, মুখ শক্ত। সে ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে বলল, চুপ। হাতলটা আবার নড়ল, এবার আরেকটু জোরে, কিন্তু দরজা খুলল না, কারণ স্টোর রুমে বাইরে থেকে একটা ছোট খিল আছে, যেটা মা সবসময় লাগিয়ে রাখে। আজও সেটা লাগানো ছিল।
দরজার ওপাশের লোকটা বিরক্তির মতো নিঃশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে চলে যাবার শব্দ হলো। আমার মনে হলো বাঁচলাম, কিন্তু ঠিক তখনই স্টোররুমের ভেতরেই একটা ছোট্ট শব্দ। আমার হাতে থাকা খামটা কেঁপে উঠল। না, খামটা কাঁপেনি, আমারই হাত কেঁপে উঠে খামের ভেতরে শক্ত জিনিসটা নড়ে গেছে। আরিফ আমার দিকে তাকিয়ে ফিসফিস করল, খামটা খুল। আমি মাথা নাড়লাম। এখন? আরিফ বলল, এখনই, আমাদের হাতে সময় কম, ওরা আবার ফিরবে। আমি খামটা আস্তে করে খুললাম। ভেতর থেকে প্রথমে একটা মোটা কাগজ বের হলো, ভাঁজ করা, আর সাথে একটা ছোট্ট প্লাস্টিকের কার্ড, মেমোরি কার্ডের মতো, আর একটা পুরনো ছবি। কাগজটা খুলতেই আমার চোখ আটকে গেল। এটা মায়ের লেখা না, এটা বাবার লেখা, কাঁপা হাতের লেখা, কিন্তু পরিষ্কার। লেখা ছিল, মিথিলা, যদি তুমি এটা পড়ো তাহলে ধরে নাও সত্যিটা আর আটকে রাখা যায়নি। তুমি আমাদের জন্ম দেবা সন্তান না, কিন্তু তুমি আমাদের মেয়ে। আমরা তোমাকে আগলে রেখেছি কারণ তোমাকে কেউ খুঁজছিল। যে লোকগুলোর নাম আমরা নিতে পারি না তারা রাইনাকে চায়, আর তোমাকেও চায়, কারণ তোমাদের মুখ এক। আমি শিউরে উঠলাম। আমাদের মেয়ে না? আরিফ বড় করে তাকিয়ে রইল। সে ফিসফিস করে বলল, এটা কি বলছে? আমি কাগজে চোখ রেখে পড়তে লাগলাম। আমার গলা শুকিয়ে আসছে, তবু পড়া বন্ধ করতে পারলাম না। তুমি ছোট ছিলে, এক রাতে কেউ তোমাকে আমাদের দরজায় রেখে যায়। তোমার গলায় একটা কালো সুতো ছিল, তার ভেতর একটা ছোট্ট লকেট, লকেটের ভেতর ছিল এই কার্ড। আমরা ভেবেছিলাম পুলিশে দেব, কিন্তু রাইনা এসে বলেছিল দিলে বিপদ, কারণ যারা তোমাকে রেখেছে তারা আবার নেবে। রাইনা তোমাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তার জন্য তাকে লুকিয়ে থাকতে হয়েছে। আমি কাঁপতে কাঁপতে গলায় হাত দিলাম। আমার গলায় সত্যি একটা কালো সুতো আছে, আমি ছোট থেকেই পড়ে আছি। মা কখনো খুলতে দেননি, বলতেন এটা তোমার জন্য সৌভাগ্যের। আমি অস্ফুটে বললাম, লকেট? আরিফ ফিসফিস করে বলল, খোল। আমি ঘাড়ের সুতো খুলে লকেটটা হাতে নিলাম। ছোট্ট গোল পুরনো রূপালি রং, আঙুল কাঁপলেও আমি খুললাম। ভিতরে ছোট একটা ভাঁজ করা কাগজ আর একটা অতি ক্ষুদ্র ছবি। ছবিটা দেখে আমার নিঃশ্বাস থেমে গেল। ছবিতে দুইটা ছোট মেয়ে, একজন আমি, আরেকজন রাইনা। আমরা দুজন একই রকম, শুধু কাপড় আলাদা। আর আমাদের পেছনে একটা চিহ্ন, একটা গোল চাকতির মতো চিহ্ন, মাঝখানে 3টে রেখা। সেটা অচেনা, তবু মনে হলো কোথাও দেখেছি। আরিফ ছবিটা দেখে ফিসফিস করল, এই চিহ্নটা আমি গতরাতে একটা খামের ওপর দেখেছিলাম। আমার মাথা ঘুরে উঠল। আমি আবার বাবার চিঠি পড়তে থাকলাম। তুমি বড় হচ্ছিলে আর আমরা ভাবছিলাম সব শেষ, কিন্তু গত কয়েকদিন ধরে ওরা আবার কাছাকাছি ঘোরাঘুরি করছে। যদি আজ তোমরা এই ঘরে পৌঁছাও তাহলে বুঝবে ওরা তোমাদের সময় শেষ করে দিতে এসেছে। মেমোরি কার্ডটা রাইনার, ওটাতে সব প্রমাণ আছে। সেটা যদি নিরাপদ হাতে যায় তাহলে তোমাদের জীবন বাঁচতে পারে। আরিফ ধীরে বলল, প্রমাণ? আমি কাঁপা গলায় বললাম, কার বিরুদ্ধে? চিঠির শেষ অংশ পড়তেই আমার বুক ঠেলে কান্না আসতে লাগল। মিথিলা, আমি আর তোমার মা হয়তো ফিরতে পারবো না, কিন্তু তোমরা দুজন, তুমি আর আরিফ, যদি বাঁচতে চাও তাহলে আজই এই বাড়ি ছেড়ে চলে যাবে। বাইরে গিয়ে প্রথম যে মানুষকে বিশ্বাস করবে সে যেন কেউ পরিবারের না হয়, এবং যাই হোক স্টোররুমের নিচের পথের কথা কোনোদিন কাউকে বলবে না। আমি চিঠিটা হাতে ধরে স্থির হয়ে গেলাম। মা বাবা ফিরতে পারবে না? আরিফ দাঁত চেপে বলল, এটা নাটক নয়, কিছু একটা সত্যিই ঘটছে। ঠিক তখনই বাইরে থেকে আবার পায়ের শব্দ, এবার দ্রুত। কেউ করিডোরে দৌড়াচ্ছে, আর সাথে একটা গলা, স্টোররুমটা দেখো। আরিফ আমার হাত টেনে বস্তার আড়ালে আরও ঢুকিয়ে দিল। কার্ডটা দে। আমি মেমোরি কার্ডটা তার হাতে দিলাম। সে নিজের ফোনের কাভারের ভিতর ঢুকিয়ে রাখল, যেন বাইরে থেকে কেউ দেখে বুঝতে না পারে। স্টোররুমের দরজার কাছে ছায়া পড়ল। এবার হাতল নড়ল না, দরজায় জোরে ধাক্কা পড়ল। ডুম! আমি কেঁপে উঠলাম। দরজা কাঁপল, খিলটা টক করে আওয়াজ করল। ডুম ডুম! আরিফ গলা নামিয়ে বলল, খিল ভাঙছে, আমাদের বেরোতে হবে। আমি ফিসফিস করে বললাম, কোথায় যাব? আরিফ চারদিকে চোখ বোলালো। স্টোররুমে একটা ছোট্ট জানালা আছে, বাইরে রান্নাঘরের পেছনের সংকীর্ণ গলি দেখা যায়। জানালায় লোহার গ্রিল, কিন্তু গ্রিলের একপাশে পুরনো স্ক্রু ঢিলে। আমি আগে কখনো খেয়াল করিনি। আরিফ টর্চের আলো ছাড়াই হাতে হাতে স্ক্রুগুলো ধরল। এটা মা ঠিক করে রেখেছিল। তার কণ্ঠে চাপা রাগ, চাপা বিস্ময়। সে স্ক্রু ঘোরাতে লাগল, ধীরে কিন্তু দ্রুত। বাইরে ধাক্কা, ডুম, আরও জোরে। খিলটা এবার ফাটল, টক, করাত। দরজার নিচে ফাঁক তৈরি হলো। আরিফ শেষ স্ক্রুটা খুলে ফেলল। গ্রিলটা সামান্য সরে গেল। মিথিলা, আগে তুই।
আমি কাঁপা হাতে জানালার ফাঁকে হাত ঢুকিয়ে নিজেকে টেনে তুললাম। গলিটা খুব সংকীর্ণ, নিচে নামতে হবে। আমি কোনো মতে নিচে নামলাম, পায়ে ধুলো লাগলো। তারপর ওপরের দিকে তাকিয়ে বললাম, ভাইয়া তাড়াতাড়ি। আরিফ বেরোতে যাচ্ছিল, ঠিক তখনই দরজার খিলটা একদম ভেঙে গেল। ডুম! দরজা খুলে গেল, ভিতরে আলো ঢুকে পড়ল, লালচে, দুপুরের রোদ। আর সেই আলোতে আমি দেখলাম দরজার সামনে একজন লোক দাঁড়িয়ে। তার মুখ স্পষ্ট নয়, কারণ আরিফ আমার দিকে পিঠ করে আছে, কিন্তু লোকটার হাতে কিছু একটা কালো রঙের, লম্বা। সেটা অস্ত্রের মতো নয়, কিন্তু দেখতে ভয়ঙ্কর, মোটা লাঠির মতো। লোকটা ঠান্ডা গলায় বলল, ওরা কোথায় গেল? আরিফ এক মুহূর্তে থমকে গেল, তারপর নিজের শরীর দিয়ে জানালাটাকে আড়াল করল, যেন লোকটা আমাকে দেখতে না পায়। সে একদম শান্ত গলায় বলল, কে আপনি? এখানে কেন? লোকটা এক পায়ে এগোল। তোমার বাবা মা কোথায়? আরিফ বলল, হাসপাতালে। লোকটা হেসে ফেলল, হাসিটা একদম প্রাণহীন। মিথ্যে কথা, ওরা চলে গেছে, আর এখন তোমরা আমাদের সাথে যাবে। আরিফ ধীরে ধীরে পেছনে হাত বাড়ালো। আমি বুঝলাম সে আমাকে ইশারা করছে চুপচাপ দৌড়াতে। আমি গলির মধ্যে পিছিয়ে যেতে শুরু করলাম, শ্বাস বন্ধ করে, পায়ের নিচে ইট, কাঁকড়। আমি দৌড়ালে শব্দ হবে, কিন্তু দাঁড়িয়ে থাকলেও হবে না, কারণ লোকটা যে কোনো সময় জানালার দিকে তাকাবে। আরিফ হঠাৎ খুব জোরে একটা বস্তা লোকটার দিকে ছুঁড়ে মারল। বস্তা লেগে লোকটা এক মুহূর্ত পিছিয়ে গেল। আরিফ সেই সুযোগে জানালা দিয়ে লাফ দিল। সে আমার পাশে পড়ে বলল, দৌড়। আমরা গলির মধ্যে দৌড়াতে লাগলাম। পেছনে স্টোররুমের জানালা থেকে লোকটার গলা, ধরো, পালাচ্ছে। আর ঠিক তখনই আমাদের সামনে গলির মুখে আরেকটা ছায়া এসে দাঁড়ালো। আমি থমকে গেলাম। গলিটা এতটাই সরু যে পাশ জারিয়ে যাওয়ার সুযোগ নেই। লোকটা সামনে দাঁড়িয়ে আছে, মাথায় ক্যাপ, মুখটা আধা ঢাকা। তার হাতটা ধীরে উঠল, মুঠোতে একটা মোটা মোবাইল, যেন কারো সাথে কথা বলছে বা নির্দেশ নিচ্ছে। আরিফ আমার হাত শক্ত করে চেপে ধরল, খুব নিচু গলায় বলল, বাম পাশে ওই ভাঙা দেওয়ালটা দেখছিস? ওর পেছনে একটা ফাঁক আছে। আমি চোখ ঘুরিয়ে দেখলাম একটা পুরনো ইটের দেওয়ালে ফাটল, তার পেছনে ঝোপঝাড়, কিন্তু ফাঁকটা ছোট। আমি কাঁপা গলায় বললাম, ঢুকতে পারবো? আরিফ বলল, পারতে হবে। সামনের লোকটা এবার এক ধাপ এগিয়ে এলো। তার কণ্ঠ ঠান্ডা, কিন্তু তারা নেই, যেন সে নিশ্চিত আমরা পালাতে পারবো না। থামো, তোমাদের নাম আমরা জানি। আরিফ জোর করে হাসার চেষ্টা করল। আপনি কে? কেন আমাদের পেছনে পড়েছেন? লোকটা উত্তর দিল না, শুধু বলল, যেটা তোমাদের কাছে আছে সেটা এখানে নেই, দাও, তাহলে কারো ক্ষতি হবে না। আমার বুকের ভেতরটা আরও টাইট হয়ে গেল। যেটা মেমোরি কার্ড, নাকি খামের ভেতরে সেই পুরনো ছবি, নাকি আমার গলায় থাকা লকেট? আরিফ আমার কানে ফিসফিস করল, আমি ওকে কথা দিয়ে ব্যস্ত রাখছি, তুই ওই ফাঁকে ঢুকে পড়। আমি মাথা নাড়লাম, কিন্তু পা নড়ছে না। ঠিক তখনই পিছন থেকে আবার চেঁচামেচি ভেসে এলো। স্টোর রুমের লোকটা গলির ভেতরে ঢুকে পড়েছে। শব্দটা আরও কাছে আসছে। আমাদের সামনে লোক, পেছনে লোক। এই সরু গলিতে দাঁড়িয়ে থাকা মানে ফাঁদে পড়া। আরিফ হঠাৎ সামনে থাকা লোকটার দিকে এক কদম এগিয়ে বলল, ভাই, ভুল হয়েছে, আমরা কিচ্ছু জানি না। লোকটা চোখ সরু করে বলল, তোমরা জানো। আরিফ একই সাথে আমার হাত ছেড়ে দিল, আর ঠিক তখনই আমার দিকে চোখ না ঘুরিয়েই ধাক্কা দিল না, বরং ইশারা করল, এখন। আমি দৌড়ে বাম পাশের ভাঙা দেওয়ালের ফাঁকে ঢুকে পড়লাম। ঝোপঝাড়ে হাত কেটে গেল, কাপড় আটকে গেল, তবু আমি থামলাম না। পিছন থেকে আরিফের গলা, এদিকে আসো, আমি এখানে। সে ইচ্ছে করে ওদের নজর নিজের দিকে টেনে নিল। আমি ঝোপের ফাঁক দিয়ে দেখলাম আরিফ গলির উল্টো দিকে ছুটছে, যাতে ওরা আমাকে না দেখে। আমার চোখে পানি চলে এলো। আমি নিজের মুখ চেটে ধরলাম, যেন শব্দ না বেরোয়। সামনের লোকটা চেঁচিয়ে উঠল, ওই ছেলেটাকে ধরো। পেছনের লোকটা গলির মধ্যে দৌড়ালো। আরিফ দৌড়াতে দৌড়াতে একটা পুরনো কাঠের গেট ঠেলে ভেতরে ঢুকে গেল, সম্ভবত পাশের বাড়ির পেছনের খালি উঠান। গেটটা আবার বন্ধ করে দিল। ওরা গেটের কাছে গিয়ে ধাক্কা দিতে লাগলো। আমি ততক্ষণে ঝোপের ফাঁক পেরিয়ে আরেকটা সরু পথ ধরে বেরিয়ে এলাম। এটা আমাদের বাড়ির পিছনের বড় রাস্তার দিকে যায়। কিন্তু আমি একা। আমার মাথার ভেতর কেবল একটাই কথা, আরিফ কোথায়? আমি কি করব? ঠিক তখনই আমার পকেটে হাত গেল। খামটা তো এখনও আমার কাছে। আরিফ মেমোরি কার্ডটা ফোনের কাভারে লুকিয়েছে, মানে সেটা তার কাছে। কিন্তু খামটা যদি প্রমাণ হয়, তাহলে আমাকে এটা কাউকে দিতে হবে। আমি রাস্তার দিকে দৌড়ালাম। চারদিকে দুপুরের মানুষজন, কেউ বাজারের ব্যাগ নিয়ে হাঁটছে, কেউ রিকশা থামাচ্ছে। এই সাধারণ মানুষজনের মাঝে আমার আতঙ্কটা আরও অসহ্য লাগছিল,
কারণ আমার মনে হচ্ছিল ওরা সবাই স্বাভাবিক আর আমি যেন অন্য একটা দুনিয়ায় আটকে গেছি। আমি কাপা হাতে একটা রিক্সা থামালাম। চাচা, থানায় যাবেন এখনই। রিক্সাওয়ালা অবাক হয়ে তাকালো। থানায়? কি হয়েছে মা? আমি গলা শক্ত করে বললাম, বাড়িতে সমস্যা, প্লিজ দ্রুত। রিক্সা চলতে শুরু করলো। আমি একবার পিছনে তাকালাম, গলির মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু আমার কানে এখনও ওদের গলার শব্দ বাজছে। থানার কাছাকাছি পৌঁছতেই দেখি গেটের সামনে দুজন পুলিশ দাঁড়িয়ে। আমি দৌড়ে গেলাম। স্যার, আমার ভাই আমাদের বাড়িতে। কথা বলতে গিয়ে গলা আটকে গেল। আমি নিজের হাত মুঠো করে বললাম, আমাদের বাড়িতে কিছু লোক ঢুকেছে, তারা আমাদের পেছনে পড়েছে। পুলিশদের একজন ভ্রু কুঁচকে বলল, তোমার নাম, ঠিকানা? আমি দ্রুত বললাম, মিথিলা। ঠিকানা বললাম, আমার ভাই আরিফ বাড়ির পিছন দিয়ে পালিয়েছে। আরেকজন পুলিশ একটু দূরে দাঁড়িয়ে থাকা একজন অফিসারের দিকে ডাক দিল। তারা আমাকে ভিতরে বসতে বলল। আমার হাত কাঁপছে, তবু আমি খামটা বের করে বললাম, স্যার, এটা আমার বাবার লেখা চিঠি। আর এটা। অফিসার খামটা নিলেন, চোখে দ্রুত স্ক্যান করলেন। চিঠির কয়েক লাইন পড়তেই তার মুখ বদলে গেল। তিনি আরেক পুলিশকে বললেন, একটা টিম বের করো, লোকেশনটা যাচাই করো, আর এই মেয়েটাকে আলাদা রাখো। আমি বললাম, স্যার, আমার ভাই। অফিসার শান্ত গলায় বললেন, তুমি চিন্তা করো না, আগে তুমি শান্ত হও, তোমার ভাইকে আমরা খুঁজব। আমার চোখে পানি জমে রইল। আমি শুধু মাথা নাড়লাম। ঠিক তখনই আমার পাশে রাখা একটা পুরনো বেঞ্চের নিচে কারোর ফোন কাঁপতে লাগলো। আমার নিজের ফোন না, থানার কারো ফোন। রিংটোন থেমে থেমে বাজছে, যেন এই শব্দটাও আমাকে মনে করিয়ে দিচ্ছে সব কিছু এখনও শেষ হয়নি। এর কয়েক মিনিট পরেই একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, বাড়ির সামনে গাড়ি ছিল, এখন নেই, কিন্তু স্টোর রুমের জানলার গ্রিল খোলা, আর ভেতরে একটা গোপন পথ। অফিসারের চোখ আরও কঠিন হলো। তিনি আমাকে তাকিয়ে বললেন, তোমার মা বাবা কোথায়? আমি কাপা গলায় বললাম, হাসপাতালে, নানিকে দেখতে গেছেন। অফিসার সাথে সাথে অন্যজনকে ফোন করতে বললেন। আমার মাথার ভেতর কেবল একটাই নাম ঘুরছে, রাইনা। সে এখনও নিচে আছে। যদি ওরা ওকে। আমি উঠে দাঁড়াতে গিয়েও থেমে গেলাম, কারণ অফিসার আমাকে শক্ত করে বললেন, তুমি এখন সেখানে যাবে না, আমরা যাব। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। আমি শুধু ফিসফিস করে বললাম, স্যার, ওখানে আরেকজন আছে, নিচের ঘরে, রাইনা। অফিসার এক মুহূর্ত থমকে গেলেন, তারপর খুব দ্রুত বললেন, রাইনা নামটা তুমি কোথা থেকে জানলে? আমি বললাম, সে আমাকে বলেছে, সে ওই ঘরে ছিল। অফিসার আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বললেন, ঠিক আছে। তারপর কয়েকজন পুলিশ বেরিয়ে গেল দ্রুত। আমি বসে রইলাম, চেয়ারের হাতও লাকড়ে ধরে। আমার মাথা ঘুরছে, কিন্তু আমি চোখ বন্ধ করতে পারছি না। হঠাৎ বাইরে থেকে একটা পরিচিত গলা, মিথিলা! আমি লাফ দিয়ে উঠলাম। দরজার কাছে আরিফ দাঁড়িয়ে, ধুলো মাখা, শ্বাস হাঁপাচ্ছে, কিন্তু চোখে জীবিত থাকার জেদ। তার হাতে ফোন, কভারটা একটু খোলা, মানে মেমোরি কার্ডটা এখনও আছে। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। ভাইয়া, তুমি ঠিক আছো? আরিফ ফিসফিস করে বলল, আমি অন্য গলি দিয়ে বেরিয়ে এসেছি, ওরা আমার পেছনে ছিল, কিন্তু আমি ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিলাম। সে আমার কানে আরও নিচু গলায় বলল, মেমোরি কার্ডের ভিডিও আছে, ওদের মুখ আছে, আর আমাদের মা বাবার একটা কথাও রেকর্ড আছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তাহলে আমরা? আরিফ মাথা নাড়ল। এখনই কিছু বলিস না, পুলিশের হাতে দিই। অফিসার এগিয়ে এসে আরিফের কাছ থেকে কার্ডটা নিলেন। তিনি খুব সাবধানে একটা লেফাফায় রাখলেন। তারপর আরিফকে বসতে বললেন, পানি দিলেন। আমার মনে হলো এই প্রথম আজকের দুপুরে আমার বুকটা একটু হালকা হলো। কিন্তু ঠিক তখনই অফিসারের রেডিওতে শব্দ ভেসে এলো, খসখস। স্যার, আমরা নিচের ঘরে ঢুকেছি, সেখানে একজন আছে, কিন্তু। বাক্যটা মাঝখানে থেমে গেল। তারপর আবার, সে খুব দুর্বল, কিন্তু বেঁচে আছে। আমার চোখ জ্বলে উঠল। আমি চেয়ার থেকে উঠতে গিয়েও থেমে গেলাম। অফিসার বললেন, তুমি যাবে না, আমরা নিয়ে আসছি। আমি মাথা নাড়লাম, চোখে পানি। আরিফ আমার হাত ধরল। তার হাতে কাঁপুনি আছে, তবু শক্ত করে ধরে আছে, যেন বলছে, আর পালাবো না, এবার সত্যিটাকে সামনে আনব। কিছুক্ষণ পর দরজা দিয়ে দুজন পুলিশ একজনকে ধরে আনল। একটা পাতলা মেয়ে, মুখ ফ্যাকাশে, চুল এলোমেলো। তার চোখ আমার দিকে পড়তেই সে থেমে গেল। তার ঠোঁট কাঁপল। রায়না খুব ক্ষীণ গলায় বলল, তুমি ঠিক আছো? আমি চোখ মুছে বললাম, তুমি বেঁচে আছো, এইটাই বড় কথা। রায়না খুব ধীরে বসে পড়ল। পুলিশের একজন তাকে পানি দিল। সে একবার চারদিকে তাকালো,
থানার ভেতর আলো, মানুষ, শব্দ সব কিছু যেন তার কাছে অচেনা। তারপর সে আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসল যেন বহুদিন পর কেউ তাকে বিশ্বাস করেছে। অফিসার বললেন, আজ থেকে আর লুকোনোর দিন নেই। তোমাদের যা জানা দরকার আমরা ধীরে ধীরে জানব, কিন্তু এখন সবচেয়ে জরুরি তোমরা নিরাপদে থাকবে। আমি আরিফের দিকে তাকালাম। আমার নিজের নামটা আজ অন্য রকম শোনাচ্ছে, মিথিলা। অথচ চিঠিতে লেখা ছিল, তুমি যে মিথিলা, এই সত্যিটা। রায়না আমার হাতে হাত রাখল। তার হাত গরম না, খুব ঠান্ডা, কিন্তু স্পর্শটা বাস্তব। সে বলল, তুমি ভয় পেও না, তুমি যেই হও, তুমি একা না। আমি জানালার দিকে তাকালাম। বাইরে একই দুপুরের আলো, মানুষ চলাচল করছে, সবকিছু স্বাভাবিক, কিন্তু আমার ভেতরটা আর আগের মতো নেই। আরিফ খুব আস্তে বলল, মিথিলা, আমরা বাড়ি ফিরব না, আজ থেকে নতুনভাবে শুরু করতে হবে। আমি মাথা নাড়লাম। খামটা এখনও আমার হাতে, চিঠির লাইনগুলো মাথার ভেতর ঘুরছে, কিন্তু এখন আর শুধু ভয় নেই, একটা সিদ্ধান্ত আছে। কারণ সত্যিটা বেরিয়ে এসেছে, আর সত্যি একবার আলো দেখলে তাকে আবার অন্ধকারে ঢোকানো যায় না।